অহর্নিশির প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় এবং কোনো ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব অহর্নিশির শ্রোতারা নিছক গল্প শোনার উদ্দেশ্যেই এই গল্পটি গ্রহণ করবেন। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। इधर तो हो गया, अब उधर का जल्दी से खत्म करके कुछ खा लेता हूँ। मारे देने छट्टे देने खिंच के। अरे अरे ये क्या? हे भगवान, खून खून! अरे मार दिया रे, मार दिया। 6/6। না না, নম্বর দিচ্ছি না, আজকের গল্পের নাম বলছি। আসলে গল্পের নামেতেই লুকিয়ে আছে সব রহস্য। তার রহস্যটা কি তা জানতে ইচ্ছে করছে বুঝি? বেশ তো, তাহলে শুনেই ফেলুন না। অভিষেক দত্তের লেখা একটি রোমহর্ষক থ্রিলার 6/6। পর্ব 1। আসছি। সাত সকালে হোমিসাইড সেকশন থেকে ফোনটা আসায় এরকম কিছুরই আশঙ্কা করছিল সাত্তকী। কথা শেষ করে ঘড়ির দিকে তাকালো। 8টা বাজে। আধ ঘন্টার মধ্যে না পৌঁছলে অনেক পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে। এই রাজু, গাড়ি বের করো, কুইক, আমি চেঞ্জ করে আসছি। এই কি গো? রান্নাঘর থেকে পূর্বাশা বেরিয়ে এলো। বেরোচ্ছ নাকি? আজ বাড়ি থাকবে বললে? হবে না গো, জরুরি দরকার। আমার কথা নয়, বাদই দিলাম। তিন্নি কত আশা করে বসে আছে বলো তো? তিন্নি আশা করে আছে? ওহো, আজ তো ডাইন আউটের কথা ছিল। কি করি বলো, পুলিশের চাকরিটাই যে। ব্যাস, তবে আর কি। যাও এবার, যাও, চোর ডাকাত ধরতে যাও। চোর ডাকাত নয়, দ্য রিপার। আবার কি আরম্ভ করেছে? আমি আসি, তুমি প্লিজ তিন্নিকে একটু বুঝিয়ে বলো। চললাম। গাড়িতে যেতে যেতে সাত্তকী ভাবছিল এই নিয়ে 5টা খুন। বছর দেড়েক হলো সিরিয়াল কিলারটার দাপটে কলকাতা পুলিশের নাজেহাল অবস্থা। চারদিকে আতঙ্কের পরিবেশ। মিডিয়া হত্যাকারীকে জ্যাক দ্য রিপার অফ কলকাতা নাম দিয়ে চারদিক তোলপাড় করে ফেলেছে। এতগুলো খুন, অথচ আজ অবধি কোনো কিনারা হলো না। সাধারণ মানুষ থেকে সরকার প্রত্যেকেই পুলিশের ওপর তিতি বিরক্ত। কৈফিয়ত দিতে দিতে প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম। 6 নম্বর খুনটা হওয়ার আগে অপরাধীকে ধরতে না পারলে হঠাৎই মন থেকে সমস্ত চিন্তা ঝেড়ে ফেলল সাত্তকী। আপাতত অকুস্থল খুঁটিয়ে দেখা যাক, তারপরে অন্য কথা। হরিবেল ব্যাপার স্যার, সেম কেস। এবারে আমারই থানার কথা। চেনা দৃশ্য। দুটো পুরনো বাড়ির সামনে বেশ কিছু পুলিশ দেখে বুঝল খুনটা সেখানেই হয়েছে। দড়ি দিয়ে আশেপাশের বেশ খানিকটা জায়গা কর্ডন করা। তার বাইরে বিভিন্ন নিউজ চ্যানেলের ক্যামেরা, বুম আর রিপোর্টারদের উত্তেজিত কথাবার্তা। নমস্কার, আপনারা দেখছেন ডি নিউজ। আমি অনিমেষ আপনাদের সঙ্গে। যেমনটা দেখতে পাচ্ছেন, লাশ কে প্রথম দেখেছে? এই যে রতনলাল, কর্পোরেশনের জমাদার। তা রতনলাল, সকাল থেকে কিছু খেয়েছো টেয়েছো নাকি? खाने का बाद क्या बोले बाबू, जब से वो देखा, राम 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 राम। হোমিসাইডে কাজ করার সুবাদে মানুষের চরিত্র তথা মনস্তত্ত্ব সম্পর্কে সাত্তকীর বেশ কিছুটা ধারণা হয়েছে। নিজের অভিজ্ঞতায় বুঝেছে প্রত্যক্ষদর্শী, সাধারণ অপরাধী, সাক্ষী এদের সঙ্গে মিষ্টি করে কথা বললে বেশিরভাগ সময়ই কাজ হয়। অবশ্য দাগী অপরাধীদের ক্ষেত্রে এ পদ্ধতি অচল। ইতিমধ্যেই রতনের জন্য পুরি, তরকারি, জিলিপি এসে গেছে। এই নাও, খেয়ে নাও জলদি সে।
খাওয়ার ধরন দেখে বোঝা গেল মানসিক উত্তেজনায় খিদে তেষ্টা ভুলে গিয়েছিল সে। কিছুক্ষণের মধ্যেই সেসব শেষ করে তৃপ্তির নিঃশ্বাস ফেলল। আচ্ছা রতনলাল, ব্যাপারটা কখন দেখলে? करीब 7:30 হবে। তারপর? আমার दिमाग खराब हो गया बाबू। जोर से भागा और चिल्लाने लगा। 2 पुलिस वाले वो दुकान में चाय पी रहे थे। আমাদের সঙ্গে যেতে পারবে নাকি? हाँ बाबू, जरूर। দুদিকে পুরনো বাড়ির মাঝখানে সরু একটা গলি। গলিটা দিয়ে যেতে যেতে সাত্তকী ভাবছিল এটা সম্ভবত কলেজ স্ট্রিট অথবা টেমার লেন অবধি গেছে। হোল্ড, কেউ এগোবে না। রাস্তার ওপর আবর্জনা পচে থকথকে কাদা হয়ে গেছে, আর সেই কাদার ওপরে কোনো ভারী জিনিস টেনে আনার চিহ্ন আর কয়েকটা পায়ের ছাপ। রতনের স্যান্ডেল আর পুলিশের বুটগুলো বাদ দিয়ে যদি অন্য কোনো পায়ের ছাপ পাওয়া যায় তাহলে সেটা নিঃসন্দেহে খুনির। এই ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো। আচ্ছা, এই দাগ আর শু প্রিন্টগুলোর ক্লোজ আপ ফটো আর প্লাস্টার কাস্ট। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁটিয়ে দেখার পর নির্দেশ দিল সাত্তকী। ফরেন্সিক এক্সপার্টরা কাদামাখা জায়গাটা চিহ্নিত করার পর পুলিশ ফটোগ্রাফার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটো তুলে নিলেন। তারপর শুরু হলো পাউডার কাস্টিং। প্রথমে প্রত্যেকটা শু প্রিন্টের ওপর ঢেলে দেওয়া হলো ঘন রাসায়নিক। একটু পরেই সেটা জমে গিয়ে অবিকল বিভিন্ন জুতোর সোলের আকৃতি নিল। তারপর সেগুলো তুলে একের পর এক প্যাকেটে ভরে নম্বর দেওয়া শুরু হলো। সাবধানে জায়গাটা বাঁচিয়ে বাকিরা এগিয়ে গেল। देखिए साहब। চটের বস্তা দিয়ে চাপা দেওয়া একটা দেহ, শুধু পা দুটো বেরিয়ে আছে। বস্তাটা সরাতেই সবাই মুখে রুমাল চাপা দিল। মুন্ডহীন পুরুষের দেহ। আশেপাশের বেশ খানিকটা জায়গা জুড়ে চাপ চাপ রক্ত জমাট বেঁধে কালচে হয়ে গেছে। মাছের ঝাঁক জায়গাটাকে আরও বিভৎস করে তুলেছে। একটু দূরেই রক্তমাখা কাটা মাথাটা পড়ে রয়েছে, বিভৎসভাবে হাঁ করা মুখ, চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে। বোঝাই যাচ্ছে মৃত্যুর আগে অমানসিক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। খুনটাও এখানেই হয়েছে, সেই জন্যই ফিনকি দিয়ে ছিটকে বেরোনো রক্ত 6-7 ফুট দূরের দেওয়াল অবধি লেগে রয়েছে। যথারীতি কাটা মাথাটার পাশেই একটা কার্ডে সুন্দর করে ছাপানো আছে 5/6, অর্থাৎ হত্যাকারী এই রকম আরও একটি খুন না করে থামবে না। দেহটা উল্টে দিতেই রক্তমাখা একটা রুমাল পাওয়া গেল। ডিটেকটিভ ডিপার্টমেন্টের একজন অফিসার সযত্নে সেটিকে প্যাকেটে ভরে নিলেন। পকেটের কাগজপত্রগুলো থেকে লোকটার পরিচয় পাওয়া গেল, প্রফেসর বসাক। মৃতদেহটা মন দিয়ে দেখল সাত্তকী। যথারীতি চপার জাতীয় কোনো ভারী ধারালো অস্ত্র দিয়ে গলার সংযোগস্থল থেকে মাথাটা পেঁচিয়ে কাটা হয়েছে। বাঁ হাতের কবজিতে দামি ঘড়ি আর ডান হাতের মধ্যমায় হিরে বসানো আংটিটা রয়েছে। এর আগেও ঠিক একই ব্যাপার ঘটেছে, অর্থাৎ খুনি পরিষ্কারভাবেই বুঝিয়ে দিচ্ছে যে সে টাকা পয়সার জন্য খুনগুলো করছে না। কিন্তু একটা ব্যাপার সাত্তকী মেলাতে পারল না। অদ্ভুত, আগের ভিকটিমদের মতো প্রফেসর বসাকের কাটা মাথাটার কপালে তো কোনো নিউজ পেপার কাটিং আটকানো নেই। আশেপাশের বাড়িগুলোর বাসিন্দাদের এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কেউই কোনো উত্তর দিতে পারেনি। অবশ্য অত রাত্রে ওই গলিতে কি হচ্ছে সেটা জানার কথাও নয়। কিন্তু এত রক্তের মাঝে আর কোনো পায়ের ছাপ নেই। হতে পারে খুনি অত্যন্ত সাবধানী, সম্ভবত জুতোটা ভালো করে পরিষ্কার করে তারপর। কিন্তু এত সাবধানী হয়েও কাদায় পায়ের ছাপটা মুছল না কেন? হয়তো বুঝে গেছে কাদায় পায়ের ছাপ পেলেও পুলিশ কিছুই করতে পারবে না, তাই কাজটা শেষ হওয়ার পরে জুতোটা সাফ করে নিলেই যথেষ্ট। শুধু একটাই ভাববার বিষয়, কোন অপরাধের জন্য প্রফেসরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, আর সেটাই বাকি 4টে খুনের থেকে এটাকে আলাদা করে দিচ্ছে।
রুটিন মাফিক সমস্ত কিছু হয়ে যাওয়ার পর বডি মর্গে চালান করা হলো। এবারে শুধু প্রফেসর বসাকের বাড়ির লোক দেহটা শনাক্ত করলেই প্রাথমিক কাজ শেষ। সাত্তকী, ব্যাপারটা কিন্তু অলরেডি হাতের বাইরে চলে গেছে। 6টার মধ্যে 5টা খুন হয়ে গেল, কিন্তু টিল নাও কিছুই পাওয়া যায়নি। যদি নেক্সট উইক খুনটা হয়ে যায় তাহলে এটাই এস্টাবলিশড হবে একটা সাইকো কিলার জাস্ট নোটিশ দিয়ে 6টা খুন করলো, আর ওয়ার্থলেস পুলিশ। জয়েন্ট কমিশনার মিত্র সাহেব বিশেষ কিছুই শুনলেন না। ঘটনাস্থল থেকে সোজা লালবাজারে রিপোর্ট করতে এসেছিল সাত্তকী। আসার পথেই শুনেছে হোম সেক্রেটারি অত্যন্ত ক্ষুব্ধ। 2 নম্বর খুনটা থেকেই তদন্তের দায়িত্বে সিআইডির অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাত্তকী মজুমদার, কিন্তু এখনো পর্যন্ত কাজের কাজ কিছুই করে উঠতে পারেনি। অতএব এবারে নির্ঘাত পানিশমেন্ট পোস্টিং। মানসিক প্রস্তুতি নিয়েই কথাগুলো শুনল সে। শোনো, হোম সেক্রেটারি স্পেশাল রিকোয়েস্টে দিল্লি এডিসিকে রিলিজ করেছে। এখন থেকে উনিই কেসটা দেখবেন। অর্ধেন্দু চক্রবর্তী, জয়েন্ট কমিশনার অফ ইন্টেলিজেন্স এজেন্সি, পুলিশ মহল এডিসি নামেই চেনে। তবে ওনার আরও একটা পরিচয় আছে, দ্য মোস্ট সাকসেসফুল সিরিয়াল কিলিং ইনভেস্টিগেটর অফ ইন্ডিয়া। ভারতবর্ষের 7টা শহরে কুখ্যাত সিরিয়াল কিলিং ইনভেস্টিগেশন টিমের সদস্য ছিলেন ভদ্রলোক, আর প্রত্যেকটা খুনের পিছনে থাকা জটিল নকশাটাও প্রথমে বুঝতে পেরেছিলেন। গত 2 বছর ডেপুটেশনে দিল্লির ইন্টেলিজেন্স ব্যুরোয় আছেন। ইমিডিয়েটলি ভবানীপুর চলে যাও। উনি আজ দুপুরের ফ্লাইটেই কলকাতায় এসে গেছেন, তোমার জন্য ওয়েট করছেন। ওকে স্যার। দীর্ঘশ্বাস ফেলল সাত্তকী। তদন্তের কাগজপত্রগুলো বুঝিয়ে দিলেই দায়িত্ব শেষ। শুধু একটাই আফসোস, এমন একজন প্রবাদ প্রতিম দক্ষ অফিসারের কাছ থেকে কিছু শেখা গেল না। খুব হতাশ লাগছে তার। সাবধানে কাজ করবে, উনি কিন্তু ভীষণ প্রফেশনাল। কাজ করব মানে? তোমার ট্র্যাক রেকর্ড আর ওয়ে অফ ইনভেস্টিগেশনে উনি ভেরি মাচ ইমপ্রেসড, তাই তোমাকেই মেন ইনভেস্টিগেটিং অফিসার রাখতে চেয়েছেন। তোমার কাজ হবে ওনাকে অ্যাসিস্ট করা। আমিও হোম সেক্রেটারিকে জানিয়ে দিয়েছি। থ্যাংক ইউ স্যার। ক্যারি অন অ্যান্ড বেস্ট অফ লাক। সিআইডি অফিস যাওয়ার সময় মনটা বেশ ফুরফুরে লাগছিল। দমচাপা উদ্বেগটা যে এভাবে মোড় নেবে সেটা ভাবতেও পারেনি। এডিসির অ্যাসিস্ট্যান্ট হোক না প্রফেশনাল, এইসব মানুষের ধমক থেকেও অনেক কিছু শেখা যায়। ভবানীপুরে সিআইডি হেডকোয়ার্টারে পৌঁছতেই একজন কনস্টেবল 6 তলার অফিসে পৌঁছে দিল। সাবধানে দরজায় টোকা দিয়ে চেম্বারে ঢুকতেই চক্রবর্তী সাহেবের গলা শোনা গেল। এসো এসো সাত্তকী, বসো। থ্যাংক ইউ স্যার। ফাইলগুলো দেবে কিনা ভাবতে ভাবতেই একজন আর্দালি ট্রে নিয়ে ঘরে ঢুকল। 2টো প্লেটে স্যান্ডউইচ আর 2 কাপ চা। সাহেবকে দাও। কিন্তু স্যার এখন মানে রিপোর্টগুলো। 7 সকালেই বেরিয়ে পড়তে হয়েছে, এখনো তো। নাও নাও, শুরু করো। আমিও। কথাটা বলে নিজের প্লেটটা টেনে নিলেন। মিত্র সাহেবের কথাগুলো মাথায় ঘুরছিল সাত্তকীর। উনি কিন্তু ভীষণ প্রফেশনাল। সাত্তকী নিজেও কম অফিসার দেখেনি, কিন্তু এরকম ঠোঁট না চেপে খাওয়া, মুখের বাইরে লেগে থাকা সসটা টিস্যু পেপারে না মুছে জিভ দিয়ে চেটে নেওয়া, সুরুৎ শব্দ করে চায়ের কাপে চুমুক দেওয়া, এই রকম কাউকে তো মনে পড়ছে না। তাহলে বাঙালির পেটেন্ট অভ্যাসগুলো বজায় রেখেও প্রফেশনাল হওয়া যায়? মন দিয়ে ভদ্রলোককে দেখতে লাগলো সাত্তকী। পরনে ঘন নীল বুশশার্ট আর হালকা বাদামি রঙের কটন প্যান্ট। বয়স 55-56, প্রায় 6 ফুট লম্বা, মেদহীন বলিষ্ঠ চেহারা, নিখুঁতভাবে আঁচড়ানো একমাথা কাঁচা পাকা চুল, রোমশ ভ্রুর নিচে ঝকঝকে চোখ দুটোয় অন্তর্ভেদী দৃষ্টি, চৌকোনো মুখ, শক্ত চোয়াল, মোটা গোঁফের নিচে পাতলা ঠোঁট। সব মিলিয়ে দক্ষ, পোড় খাওয়া, ক্ষুরোধার বুদ্ধির অধিকারী এক পুলিশ অফিসার। তার সাথে সমীহ জাগানোর মতন ব্যক্তিত্ব।
কিন্তু এখন যেভাবে চেয়ারে শরীর এলিয়ে আধবোজা চোখে এক হাতে চায়ের কাপ নিয়ে স্যান্ডউইচ চিবোচ্ছেন, তাতে করে আর 5 জন গড়পড়তা বাঙালির থেকে আলাদা করা মুশকিল। এবার বলো, আচ্ছা শুধু আজকের ঘটনাটাই ইন এ নাটশেল। সকাল থেকে যা যা ঘটেছে সেটা সংক্ষেপে গুছিয়ে বলল সাত্তকী। মনে হচ্ছে এবারে একটা ডিরেকশন পাওয়া যাবে। প্রফেসরের মাথাতেই কোনো খবরের কাগজের কাটিং নেই, এই ব্যাপারটা খুব রিভিলিং। মোস্ট প্রবাবলি এখানেই খুনির আইডেন্টিটি রয়েছে। এনিওয়ে, সব রিপোর্ট নিয়ে কাল এখানে এসো, ডিসকাস করব। শার্প 10:30, ওকে? ইয়েস স্যার। বাড়ি ফেরার সময় হঠাৎ মনে পড়ল আজ রাত্রে বাইরে খাওয়ার কথা ছিল। তিন্নি আর পূর্বাশার অভিমান ভাঙানোর জন্য কিছু একটা নিয়ে যেতে হবে। ড্রাইভারকে পরের দিন সকালে 9টার সময় আসতে বলে নিজেই গাড়ি চালিয়ে রওনা হলো নামকরা এক চাইনিজ রেস্টুরেন্টের দিকে। সারাদিনের কাজের শেষে মস্তিষ্ক বিশ্রাম চাইছে। আপাতত মনকে এইসব থেকে অনেক দূরে নিয়ে যেতে হবে। রাত্রে তিন্নি আর পূর্বাশার সঙ্গে খাওয়া আর জমিয়ে গল্প, তারপর একটা লম্বা ঘুম, ব্যাস মন মেজাজ একদম চাঙ্গা হয়ে যাবে। তাহলে স্যার এবার শুরু করো। প্রফেসর বসাকের খুনের ব্যাপারে কি কি পাওয়া গেল? প্রত্যেক রবিবারে প্রফেসর বসাক ঝামাপুকুরে ওনার বন্ধু ডক্টর তালুকদারের বাড়িতে যেতেন। ওই একটা গ্রুপ মিট। ওটাকে আড্ডা বলে সাত্তকী। যাই হোক, তারপর? মোট 8 জন সেই গ্রুপের, আড্ডার মেম্বার ছিলেন। প্রফেসরকে নিয়ে? হ্যাঁ, ওনারা ছাড়া আরও 4 জন প্রফেসর আসতেন। এই তাদের নামের লিস্ট। এর মধ্যে 2 জন নাম করা পাবলিশিং হাউসের মালিক। এনাদের বক্তব্য? ফোনে যোগাযোগ করা হয়েছিল, অলরেডি অফিসারেরা রওনা হয়ে গেছেন। প্লেন ড্রেসে তো? ইয়েস স্যার। ভেরি গুড। রেসপেক্টেবল পার্সনদের কোঅপারেশন পেতে গেলে। এনিওয়ে, কন্টিনিউ। খুনটা হয়েছে রাত্রি 10টা থেকে 10:30টার মধ্যে। মাথার পিছনে ব্লান্ট ইনস্ট্রুমেন্টের বাড়ি মেরে প্রফেসরকে অজ্ঞান করা হয়, সম্ভবত গলিটার মুখেই। তারপর গলির ভিতরে প্রায় 300 মিটার টেনে আনার পর খুনটা করা হয়। গলাটা এক প্যাচেই কেটে ফেলা হয়েছে। পেপার কাটিং না থাকা ছাড়া বাকি সবই সেম। তবে এবারে খুনির ফুটপ্রিন্ট পাওয়া গেছে। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী লোকটার হাইট 5 ফুট 6 বা 7 ইঞ্চি, ওজন 70 কেজির মতো, হাঁটার গতি স্বাভাবিক। তার মানে খুনি জেনে বুঝেই দিনটা বেছে নিয়েছিল। রবিবার কলেজ স্ট্রিটের সমস্ত দোকান বন্ধ থাকে, সুতরাং অত রাত্রে জায়গাটা নির্জন থাকবে। প্রফেসর বসাক ওই দিন আড্ডায় যাবেন এবং ঠিক ওই সময় রাস্তাটা দিয়ে বাড়ি ফিরবেন। অতএব সেন্সলেস করে ইন্টারেস্টিং। আচ্ছা, রুমালটার কি খবর? আনকোরা নতুন রুমাল। ফরেন্সিক এক্সপার্ট জানিয়েছেন রুমালটা খুব শক্ত করে কামড়ে ধরা হয়েছিল। দাঁতের দাগ প্রফেসরের। মনে হয় খুনের আগে রুমালটা মুখে ঠেসে দেওয়া হয়েছিল যাতে চিৎকার করতে না পারে। কিন্তু সেন্সলেস মানুষ তো চিৎকার করতে পারবে না। তাহলে ধাঁধাটা মিলছে না কেন? সাত্তকী চুপ। এই ধরনের চিন্তা কোনোদিন মাথায় আসেনি। চিড়িয়াখানা সিনেমার ইন্সপেক্টর বরাটের মতন বলতে ইচ্ছে করছে, এ তো দেখছি প্যাঁচের মধ্যে প্যাঁচ। আচ্ছা, এরকমটা কি হতে পারে? খুনি প্রফেসর বসাকের জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছিল। হতে পারে নিজেই জলের বোতল নিয়ে এসেছিল, জল ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আনার পরে সোকল্ড অপরাধের কথা জানিয়ে তারপর খুনটা করে। যেমন আসামিকে ভার্ডিক্ট শোনানো হয় কোন অপরাধের জন্য শাস্তি দেওয়া হচ্ছে। তার মানে আগের খুনগুলোতেও একই মেথড অ্যাপ্লাই করা হয়েছিল, তাই কোনো ভিকটিম চিৎকার করতে পারেনি। প্রবাবলি তাই সাত্তকী। তবে ওটা থেকে কিছু পাওয়া যাবে বলে মনে হয় না। প্রফেসর চ্যাটার্জি ব্যাকগ্রাউন্ডটা থরলি চেক করাটাই সবচেয়ে জরুরি। এখানে স্লাইট একটা রাস্তা আছে, আপাতত সেটাই একমাত্র রাস্তা। এনিওয়ে, এবারে প্রথম থেকে শুরু করো। অলরাইট স্যার। প্রজেক্টর চালু করল সাত্তকী।
স্ক্রিনের প্রথম ছবিটা ঝোপের ওপর একটা উপুর করা মুন্ডহীন পুরুষ দেহের ছবি। সমস্ত দেহ রক্তে মাখামাখি। আশেপাশের খানিকটা জায়গাও রক্ত জমাট বেঁধে কালচে হয়ে গেছে। হাত দুটো পিছমোড়া করে দড়ি দিয়ে বাঁধা। প্রথম খুন 2015 7 মার্চ। ভিকটিম বিনোদ সিং, আসানসোলের নটোরিয়াস কোল মাফিয়া মনোহর সিংয়ের একমাত্র ছেলে। উঠতি মস্তান, অনেক পুলিশ কেসও আছে। কালীপাহাড়ির কাছে আসানসোল রোডের পাশে একটা ঝোপের মধ্যে বডিটা পাওয়া গেছিল। ফুট 3 দূরে, কাটা মাথা আর পেনিসটা। পরের ছবিটা মৃতদেহকে চিপ করে তোলা, প্যান্টটা বেশ খানিকটা নামানো। 2 উরুর সন্ধিস্থলের দগদগে ক্ষতটা হত্যাকারীর নৃশংসতার পরিচয় বুঝিয়ে দিচ্ছে। 6-7 ফুট দূরে ছিটকে যাওয়া রক্তের দাগ আর অন্যান্য সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দেখে বোঝা গেছে খুনটা সেখানেই হয়েছিল। পোস্টমর্টেম রিপোর্ট বলছে জীবিত অবস্থাতেই পেনিসটা কেটে নেওয়া হয়, তারপর গলাটা। চপার জাতীয় কোনো ভারী শার্প ওয়েপন ইউজ করা হয়েছিল, তবে গলা কাটার পদ্ধতিটা আনাড়ি হাতের কাজ। বেশ কয়েকবার পেঁচাবার পর মাথাটা আলাদা করতে পেরেছে। কাটা মাথার কপালে পেরেক দিয়েই খবরের কাগজের কাটিংটা আটকানো ছিল। স্ক্রিনে কাটা মাথা, তারপর কাটিংটা ভেসে উঠল। তার পাশে 1/6 প্রিন্ট করা একটা কার্ড। মাস 6 আগের একটা খবরের কাগজের ভেতরের পাতার ছোট্ট একটা খবর। আসানসোলের প্রীতি শর্মা নামে এক যুবতীর মৃতদেহ পাওয়া গেছে। পুলিশের অনুমান ধর্ষণ করার পরে খুন করা হয়েছে। প্রীতি শর্মাকে? আসানসোলের একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, একটা প্রাইভেট ফার্মে চাকরি করত। রাত্রিবেলা অফিস থেকে ফেরার সময় কিডন্যাপ। কালপ্রিট বিনোদ শর্মা? হ্যাঁ স্যার, কিন্তু কোনো সলিড এভিডেন্স পাওয়া যায়নি। মেয়েটির আত্মীয় স্বজন? ডিটেল কিছু পাইনি। বছর 10 আগে মেয়েটির বাবা মারা গেছেন। এই ঘটনাটার কিছুদিন পরে মেয়েটির মাও মারা যায়। এক কাকা আছে, আসানসোলে হার্ডওয়্যারের ব্যবসা। ভাইজির ব্যাপারে কিছুই জানে না। এক দাদা ছিল কেন? মা মারা যাওয়ার পর চাকরি পেয়ে আসানসোল ছেড়ে দিল্লি চলে গেছে। এর বেশি কিছু। আচ্ছা, তারপর? কিন্তু বিনোদের মাথায় খবরের কাগজের কাটিং, 1/6 লেখা কার্ড, এইসব পিকিউলিয়ার ব্যাপারও লোকাল থানার কনসার্ন ইনভেস্টিগেটিং অফিসার। ওই বেলটা কোল মাফিয়াদের কথায় চলে সাত্তকী। ইনভেস্টিগেটিং অফিসারকে খবরটা হাসাব করতে বলা হয়েছিল। অটোপসি রিপোর্ট থেকে আর কি পাওয়া গেছে? রাত্রি 12:30 থেকে 1টার মধ্যে খুনটা হয়েছিল। রিগার মার্টিস কন্ডিশন আর স্টমাকে পাওয়া খাবার প্রায় ইনট্যাক্ট থাকায় অটোপসি সার্জন টাইমটা ক্যালকুলেট করেছে। অত রাত্রে বিনোদ কোথায় ছিল? এটাই জানা যায়নি স্যার। ভাষা একটা খবর, সেদিন রাত 9টা নাগাদ বাঙ্কোলা কলিয়ারিতে গেছিল, তবে কোনো কংক্রিট এভিডেন্স পাইনি। ওকে, আর কি পাওয়া গেছে? নাথিং ইম্পর্টেন্ট স্যার। সমস্যা হলো প্রথম খুনটা লোকাল পুলিশ ইনভেস্টিগেট করেছিল। খুনের কয়েকদিন আগে রেলের একটা কন্ট্রাক্টের টেন্ডার নিয়ে। টেন্ডারটা মনোহর পেয়েছিল, তাই তো? হ্যাঁ, আর সেটা নিয়েই অন্য একজন কন্ট্রাক্টর মুর্তজার সাথে ঝামেলা। অবশ্য অনেকদিন ধরেই ওদের মধ্যে গোলমাল। তার ওপর সেই সময় একটা ভাইটাল পলিটিক্যাল টার্মোয়েল চলছিল বলে খুনটায় মিডিয়ার কোনো ফোকাস ছিল না। একটা আইওয়াশ ইনভেস্টিগেশন, তারপর গ্রুপ রাইভালরির একটা দায়সারা রিপোর্ট দিয়ে ফাইল ক্লোজ। কেসটা হাতে আসার পরেই আসানসোলে যাই, কিন্তু ততদিনে বেশিরভাগ এভিডেন্সই নষ্ট হয়ে গেছে। তুমি কি কি স্টেপ নিয়েছো? মার্ডারের আগে আর পরে এই 2 দিন আসানসোলের বিভিন্ন হোটেল, যেসব স্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস ছাড়ে, আর স্টেশন, এই 3 জায়গার ডিটেল ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করেছিলাম। আনফর্চুনেটলি কিছুই পেলাম না। পাবে না ভাইয়া, 6 মাসে অনেক জল গড়িয়ে গেছে। অবশ্য ওই 3টে অপশন ছাড়া অন্য কিছু করারও ছিল না। লোকাল থানার অপগণ্ডগুলো কি করে সেটা সবাই জানি, তবে তোমার ওয়ে অফ থিঙ্কিংকে অ্যাপ্রিসিয়েট করছি। এইসব কেসে রুটিন ওয়ার্কের থেকে আলাদা কিছু চিন্তা করাটাই সলিউশনের রাস্তা। থ্যাংক ইউ স্যার। এরকম পোড় খাওয়া দক্ষ অফিসারের প্রশংসা পেয়ে লজ্জা মেশানো আনন্দ হলো সাত্তকীর। আচ্ছা, এবার সেকেন্ড মার্ডার। সেকেন্ড খুন ওই বছরেরই 6 জুন। স্ক্রিনে অকুস্থলের ছবি ভেসে উঠল। বাইপাসের মেঘদূত অ্যাপার্টমেন্টের 11th ফ্লোর। ভিকটিম স্বপন কুমার ব্যানার্জি, বয়স 42, নাম করা আর্কিটেক্ট, নিজের ফার্ম আছে। খুনটা 6:29 থেকে 7:30টার মধ্যে হয়েছে। 6:29? 6:19 থেকে 6:28 পর্যন্ত একটা ফোন কল অ্যাটেন্ড করেছেন। কার কল? মহেশ কাঙ্কারিয়া,
অফিস রিডেকোরেট করার জন্য স্বপনবাবুর সাথে কথা বলছিলেন। ও অলরাইট, কন্টিনিউ। মোডাস অপারেন্ডি সেম, তবে এখানে আবার মাথার সাথে হাতের 10টা আঙুলও কেটে নেওয়া হয়েছিল, এবং সেটাও জীবন্ত অবস্থাতেই। কাটা আঙুলগুলো বডির পাশে পড়েছিল আর মাথাটা কয়েক ফুট দূরে। কপালে কাগজের কাটিং, আর তার পাশে 2x6 প্রিন্ট করা একটা কার্ড। ওনার মিসেস বা ফ্যামিলির কাজের লোক ছিল না? মিসেস ব্যানার্জি ওমেন্স ক্লাবের মান্থলি মিটিং অ্যাটেন্ড করতে বান্ধবী শ্যামলী তরফদারের বাড়ি গেছিলেন। ঘর পরিষ্কার আর বাসন মাজার মেয়েটি দুবেলা আসে, সকাল 9টা আর বিকেল 5টা। সেদিনও বিকেলের কাজ সেরে 5:30 নাগাদ চলে গেছিল। রান্নার জন্য একজন ভদ্রমহিলা আছেন, সকাল 7টা থেকে 10টা অবধি থাকে। বিকেল 4টে আরেকবার আসে, 6টা নাগাদ চলে যায়। সেদিনও বিকেলে কাজ করতে এসে স্বপনবাবুকে কফি আর স্ন্যাক্স দেয়। তারপর কাজ সেরে 6:15 নাগাদ চলে গেছিল। এই মহিলাই স্বপনবাবুকে শেষবারের মতো জীবিত অবস্থায় দেখেছে। ভদ্রলোক কি করছিলেন তখন? ভদ্রমহিলার বক্তব্য, দাদা টিভিতে খেলা দেখছিল। বেশ, তারপর? 7:30 নাগাদ মিসেস ব্যানার্জি বাড়ি ফেরেন। অনেকবার বেল দেওয়া সত্ত্বেও কোনো সাড়া না পেয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খোলেন। স্বামীর অবস্থা দেখে চিৎকার করে সেন্সলেস হয়ে যান। এরপর অন্যান্য ফ্ল্যাটের লোকজন ডাক্তার আর পুলিশকে খবর দেয়। মৃতদেহের ছবিটা খুঁটিয়ে দেখে প্রশ্ন করলেন অর্ধেন্দু চক্রবর্তী। এখানেও কোনো ফিঙ্গারপ্রিন্ট বা ফুটপ্রিন্ট পাওয়া যায়নি, তাই তো? না স্যার। অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে স্যার, কিন্তু সেখানেও সমস্যা। আগের দিন 7th ফ্লোরে সুরেখা ফ্যামিলির এক ভদ্রলোক মারা গেছিল। ক্রিমেশনের পরের দিন কিছু রিচুয়ালস থাকে, সেটা অ্যাটেন্ড করতে ওই দিন বিকেল থেকে প্রচুর রিলেটিভ এসেছিল। রিচুয়ালস অনুযায়ী প্রত্যেককেই সাদা পোশাকে আসতে হয়। সেই সুযোগে খুনিও সাদা পোশাকে? ইন্টারেস্টিং। স্বপনবাবুর অপরাধ? অফিস স্টাফেদের কাছ থেকে জানা গেছে ভদ্রলোক প্রচণ্ড বদমেজাজি এবং ফাউল মাউথ ছিলেন। সামান্য ভুলের জন্য কর্মচারীদেরকে যাচ্ছে তাইভাবে অপমান করতেন। ঘটনাটার মাস 3 আগে একটা দরকারি ফাইল ঠিক জায়গায় না রাখার জন্য বেয়ারা হরিরামকে একটা পেতলের ফুলদানি ছুঁড়ে মারেন। আনফর্চুনেটলি সেটা মাথায় লাগে, লোকটা সেখানেই অজ্ঞান হয়ে যায়। দেন অ্যান্ড দেয়ার হসপিটালাইজ করা হলেও দিন 3 বাদে মারা যায়। এবারেও পুলিশ বোধহয় কোনো অ্যাকশন নেয়নি। হ্যাঁ, প্রচুর টাকা খরচ করে কেসটা ধামাচাপা দিয়েছিলেন। হরিরামের মৃত্যুর খবরটা খুব ছোট করে একটা পেপারে বেরিয়েছিল। সেই কাটিংটাই কাটা মাথার কপালে পেরেক দিয়ে আটকানো ছিল। অটোপসি রিপোর্ট? মৃত্যুর ঘণ্টা 2 আগে কফি আর স্ন্যাক্স জাতীয় কিছু খেয়েছিলেন। অ্যাশট্রেতে অনেকগুলো সিগারেটের টিপ পাওয়া গেছে, সবকটাই স্বপনবাবুর খাওয়া। সেটাই স্বাভাবিক সাত্তকী। এরকম ধুরন্ধর খুনি স্পটে দাঁড়িয়ে সিগারেট খাওয়ার মতন বোকামি করবে না। এবারে থার্ড কেস? ওই বছরেই 19শে ডিসেম্বর প্রজেক্টরে আবার একটা ছবি ভেসে উঠল। ভিকটিম রাকেশ লাখোটিয়া, বয়স 30, এলাকার নামকরা প্রমোটার কাম দাপুটে পলিটিক্যাল লিডারের একমাত্র ছেলে। বাবা পলিটিক্স নিয়ে থাকে আর বিজনেসটা রাকেশই দেখছিল। বাবার ইনফ্লুয়েন্সে খেলার মাঠ, পুকুর, জলাজমি দখল করে বিশাল সব অ্যাপার্টমেন্ট বানিয়ে কোটি কোটি টাকায় বিক্রি করে। স্ক্রিনে ভেসে ওঠা খবরের কাগজের কাটিংটা পড়তে পড়তে সাত্তকীর দিকে তাকালেন। রিটায়ার্ড প্রিন্সিপাল অবনীশ ঘোষালকে খুন, সন্দেহের তীর লোকাল জমি মাফিয়া। এটা কি ব্যাপার? বছরখানেক আগের ঘটনা। প্রিন্সিপালের বাড়ির কিছুটা দূরে মেট্রো স্টেশনের কাজ শুরু হতেই এরিয়াটার ভ্যালুয়েশন মারাত্মক বেড়ে যায়। রাকেশ ভদ্রলোকের বাড়িটা ভেঙে মাল্টি স্টোরের অ্যাপার্টমেন্ট বানানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু উনি সেটা নাকচ করায় ভাড়াটে খুনি দিয়ে। ও হ্যাঁ, এবারে মনে পড়েছে, খবরটা দিল্লিতেও গেছিল। এখান থেকেই খুনগুলো মিডিয়ার ফোকাসে আসে। প্রিন্সিপালের ফ্যামিলি? একমাত্র মেয়ে, আমেরিকায় সেটেলড। মাকে নিজের কাছে নিয়ে যাওয়ার আগে বাড়িটা রামকৃষ্ণ মিশনকে দান করে দেন। অটোপসি রিপোর্ট থেকে কি পাওয়া গেছে? খুনটা রাত্রি 12:30 থেকে 1টার মধ্যে হয়েছিল। রিগার মার্টিস কন্ডিশন আর স্টমাকে পাওয়া খাবার প্রায় ইনট্যাক্ট থাকায় অটোপসি সার্জন টাইমটা ক্যালকুলেট করেছে। ভিআইপি রোড বাগুইয়াটির কাছে একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়ির দোতলায় থামের সঙ্গে বাঁধা অবস্থায় বডিটা পাওয়া গেছিল। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স অনুযায়ী বডিটা যেখানে পাওয়া যায় খুনটাও সেখানেই হয়েছিল। বাকি সব সেম, টাকা পয়সা, কাগজপত্র, মোবাইল, আংটি, গলার চেন কিছুই নেয়নি। অ্যাজ ইউজুয়াল মার্ডারের কোনো ট্রেস পাওয়া যায়নি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, রাকেশের গাড়িটা পাওয়া গেছিল দমদম স্টেশনের কাছে। খুন হওয়ার আগে রাকেশ কোথায় ছিল? প্রতি শনিবারের মতো সেদিনও চিনার পার্কের কাছে ব্লু রিভার রেস্টুরেন্ট অ্যান্ড বারে ড্রিঙ্ক করতে গেছিল।
পাবের ম্যানেজার জানিয়েছে রাকেশ রাত 9:30 নাগাদ এসেছিল। প্রত্যেকবারের মতো সেদিনও বার ডান্স দেখেছে, 1000 টাকার নোট উড়িয়েছে, পছন্দসই একটা মেয়ের সঙ্গে একটা ঘরে কাটিয়েছে। তারপর ডিনার আর ড্রিঙ্ক করে 11:30 নাগাদ বেরিয়ে গেছে। সিসিটিভির ফুটেজ কনফার্ম করা হয়েছে। তার মানে অটোপসি রিপোর্ট আর ম্যানেজারের স্টেটমেন্ট মিলে যাচ্ছে। আচ্ছা, কি হতে পারে সাত্তকী? বুঝতে পারছি না স্যার। বাগুইয়াটি থেকে দমদম স্টেশন অবধি সবকটা রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করেছি। সেম ব্র্যান্ড, মডেল, কালারের প্রত্যেকটা গাড়ির নম্বরও দেখা হয়েছে, কিন্তু রাকেশের গাড়িটার কোনো ট্রেস পাওয়া যায়নি। এই ব্যাপারটা মিলছে না। ধরা যাক নির্জন রাস্তায় খুনি লিফট চাইল, ড্রাঙ্কেন রাকেশ লোকটাকে গাড়িতে তুলে নিল, আচমকা মার্ডারার রাকেশকে ওভার পাওয়ার করে গাড়ির কন্ট্রোল নিয়ে নিল, তারপর খুন করে বডি ফেলে দিয়ে দমদম স্টেশনের কাছে গাড়িটা রেখে সিম্পল সিভিলিয়ানের মতো চলে গেল। গ্লাভস তো পরেই ছিল, হয়তো আরও এক সেট ক্যাজুয়াল ড্রেস ছিল। সকালবেলা চেঞ্জ করে আর 5টা সাধারণ মানুষের ভিড়ে মিশে গেল, কিন্তু সেখানেও একটা ফাঁক থেকে যাচ্ছে। বাগুইহাটি থেকে দমদম স্টেশনে যেতে গেলে যতই গলির ভেতর দিয়ে শর্টকাট করুক না কেন, অ্যাটলিস্ট 3 থেকে 4টে ক্রসিং পড়বে। পড়বে কেন? পড়তে বাধ্য। তাহলে সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না কেন? সাত্তকী চুপ করে রইল। এই প্রশ্নটার উত্তর সেও হাতড়ে চলেছে। এক কাজ করো তো, গাড়ির ওনারের নাম আর গাড়িটা ওই দিন কোথায় ছিল তার ডিটেল ইনফরমেশন কালেক্ট করো তো। সবকটা নাম্বার? যদি আমার অ্যাজাম্পশন ঠিক হয়, তাহলে একটা গাড়ির নম্বর ভুয়ো, অথবা 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 অন্য কিছু। এ ধরিবাজের পক্ষে সবই সম্ভব। এবারে নেক্সট কেস। ফোর্থ খুন 2016 31 মে। ভিকটিম বনিতা জয়সওয়াল। জয়সওয়াল গ্রুপ অফ কোম্পানিজের মালিক সুরজ প্রসাদ জয়সওয়ালের স্ত্রী, বয়স 40। শিলিগুড়ির কলেজ পাড়ায় একটা ফাঁকা মাঠের ধারে খুনটা হয়েছিল। বডিটাও ওখানেই পাওয়া যায়। একইভাবে হত্যা, তবে এবারে মাত্র 2টো প্যাচেই গলাটা কাটা হয়েছে। বডির পাশে পাওয়া কার্ডে সেম ফন্টে প্রিন্ট করা ছিল 4/6। আস্তে আস্তে এক্সপার্ট হচ্ছে। ছবিটা খুঁটিয়ে দেখে মন্তব্য করলেন অর্ধেন্দু চক্রবর্তী। এই প্রথম একজন মহিলাকে খুন করল। শুধু তাই নয়, পরের ছবিটা দেখুন স্যার। এটা মৃতদেহকে চিৎ করে তোলা হয়েছে। জীবন্ত অবস্থায় চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে। উফ, আনবিলিভেবল। কর্মজীবনে বহু মৃতদেহ দেখা পোড় খাওয়া পুলিশ অফিসার চক্রবর্তী সাহেবও মুখ নামিয়ে নিলেন। মনির উপর নিচে সমান্তরালভাবে কেটে দুভাগ করে চোখ দুটোকে তুলে নেওয়া হয়েছে। রক্তাক্ত দুটো গহ্বর যেন বিভৎসভাবে আসন্ন মৃত্যুর দিকে তাকিয়ে আছে। এখানেও ভিকটিমের গয়না, দামি রিস্ট ওয়াচ, ভ্যানিটি ব্যাগে থাকা 10,000 টাকা কোনো কিছুই খোয়া যায়নি। অর্থাৎ টাকা পয়সার জন্য খুনগুলো করছে না। মহিলাটির অপরাধ? ছেলে রমেশ প্রসাদ জয়সওয়াল মায়ের আদরে অল্প বয়সী বকে গেছে। সমস্ত রকমের বদনেশায় অভ্যস্ত। বিয়ে করেছে, কিন্তু বেশিরভাগ রাতই কলকাতার নামকরা এসকর্টদের সাথে কাটায়। বাহ, পুরো রত্ন। তা খুনের সঙ্গে সম্পর্ক? বাড়ির কাজের লোক লক্ষ্মী একাধিকবার রমেশের সাথে রাত কাটানোর ফলে প্রেগনেন্ট হয়ে পড়ে। লজ্জায় মেয়েটি গলায় দড়ি দেয়। এবারেও টাকা দিয়ে কেসটা ধামাচাপা দেওয়া হয়। ততদিনে খুনগুলো মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সুরজ প্রসাদ কোনো রিস্ক না নিয়ে ছেলেকে ফরেনে পাঠিয়ে দেয়। মনে হয় পুলিশেরই কোনো উঁচু মহল থেকে অ্যাডভাইসটা করা হয়েছিল। গুড গেস। তারপর? শুধু ছেলেকে আড়াল করাই নয়, একটা পার্টিতে ব্যাপারটা নিয়ে প্রশ্ন ওঠায় ভদ্রমহিলা উত্তেজিত হয়ে জবাব দেন, রইস খানদানে এসব মামুলি ব্যাপার হয়েই থাকে। আর লক্ষ্মীর ফ্যামিলিকে যখন 10 লাখ টাকা দেওয়া হয়েছে, তখন বেফালতু বাতে শুননা পছন্দ করেন না। বুর্বক মিডিয়াগুলো। এটাও নিশ্চয়ই কাগজে ফ্ল্যাশ হয়েছিল। হ্যাঁ স্যার, সেই কাটিংটাই মহিলার কপালে আটকানো ছিল। তারপর? ভোর 6:30 নাগাদ একটা মর্নিং ওয়াকার গ্রুপ বডিটা দেখতে পেয়ে পুলিশকে ফোন করে। রাস্তা থেকে একটু দূরে ঝোপের মধ্যে বডিটা পড়েছিল। অটোপসি রিপোর্ট? কয়েকটা জায়গায় আঘাতের চিহ্ন থাকলেও নো সাইন অফ সেক্সুয়াল অ্যাসল্ট। প্রাইভেট পার্টস অব দি বডি লাইক ভ্যাজাইনা এটসেট্রা ইন্ট্যাক্ট। রিগার মর্টিস আর স্টমাকে পাওয়া খাবারের অবস্থা দেখে অটোপসি সার্জনের ধারণা খুনটা রাত্রি 11টা থেকে 11:30টার মধ্যে হয়েছে।
কিন্তু সমস্যা হলো সেদিন রাত 1টা থেকে 2টো অবধি প্রচণ্ড বৃষ্টি হয়, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স প্রায় কিছুই পাওয়া যায়নি। ভিকটিমের ডিটেল ইনফরমেশন, কল লিস্ট কালেক্ট করেছো? হ্যাঁ স্যার। কি পাওয়া গেছে? প্যাসেঞ্জার লিস্ট আর এনজেপি স্টেশনের সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে ঘটনার দিন সকালে 8:30 নাগাদ বনিতা দেবী শিলিগুড়ি স্টেশনে আসেন। দার্জিলিং এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস কুপের রিজার্ভেশন ছিল। তারপর প্রাইভেট কার ভাড়া করে কাঞ্চনজঙ্ঘা হোটেলে পৌঁছান। একটা ডাবল এসি রুম বুক করা ছিল। ডাবল এসি রুম? হ্যাঁ স্যার। হোটেলে জানিয়েছিলেন ওনার হাজব্যান্ড আসবেন, তাই ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স, ডিনার সবই ঘরে আনিয়েছিলেন। ডিনার কখন সার্ভ করা হয়েছিল? রাত্রি 9:30 নাগাদ। বেশ, তারপর? 10:30 নাগাদ উনি রিসেপশনে চাবি রেখে বেরিয়ে যান। রিসেপশনিস্ট কোনো প্রশ্ন করেনি? গেস্ট কোথায় যাচ্ছে সেটা হোটেল কর্তৃপক্ষ জানতে চায় না, তবে রিসেপশনিস্ট ভদ্রতা করে গাড়ি লাগবে কিনা জানতে চাওয়ায় বলেন গাড়ি ভাড়া করা আছে, হাজব্যান্ডকে রিসিভ করার জন্য স্টেশন যাচ্ছে। তারপর? সমস্ত ইনফরমেশন ক্রস ভেরিফাই করা হয়েছে। সুরজ প্রসাদ দিন 10 জন্য ইউরোপ গেছিল, অতএব হাজব্যান্ডকে রিসিভ করার জন্য স্টেশন যাওয়ার কথাটা সম্পূর্ণ মিথ্যে। তবে অত রাতে ভদ্রমহিলা কোথায় যাচ্ছিলেন সেটা বোঝা যাচ্ছে না। কল লিস্ট থেকে কি পেয়েছো? 2টো ইনকামিং কল, একটা কোম্পানির সলিসিটার, অন্যটা অডিটরের। কিন্তু রাত্রে বাইরে যেতে হবে এরকম কিছুই পাওয়া যায়নি। এই জায়গাটা কিছুতেই মেলাতে পারছি না। বনিতা জয়সওয়ালের কটা মোবাইল পেয়েছো? 2টো। সন্দেহজনক কিছু? না স্যার, ক্রস ভেরিফাই। এক কাজ করো তো, ওই দিন বিকেল থেকে খুনের সময় অবধি ওই এলাকার সমস্ত মোবাইল টাওয়ারের কল রেকর্ড কালেক্ট করো। কিছু অ্যান্টিসিপেট করছেন? ক্যালকুলেশন যদি ঠিক হয় তাহলে অত রাত্রে ভদ্রমহিলা নির্ঘাত কোনো নিষিদ্ধ অভিসারে যাচ্ছিলেন। ফোনটা করেছিল কিলার, অভিসারে টোপ দেওয়া হয়। বনিতা জয়সওয়াল সেই ফাঁদেই পা দেয়। তারপর যা ঘটার সেটাই ঘটেছে। ভ্যানিটি ব্যাগে সে মোবাইলটা ছিল, খুনি লোপাট করেছে। এটাই মোস্ট পসিবল মিসিং লিঙ্ক। মাথা ঝিমঝিম করছিল সাত্তকীর। লোকটা ক্রিমিনাল না অন্য কিছু? অবশ্য যদি কিছু পাওয়াও যায় তাহলে কাজের কাজ হবে না। এত ধুরন্ধর ক্রিমিনাল ভুয়ো নামে একটা ইউজ অ্যান্ড থ্রো সিম জোগাড় করবে, এটাই স্বাভাবিক। তবুও সব কটা পসিবিলিটি কনফার্ম করতে হবে। সাত্তকী চুপ করে ভাবছিল, এই খুঁটিনাটি বিষয়গুলো তো লক্ষ্য করেনি সে। 2টো পয়েন্টই মারাত্মক ভাইটাল। আর ফিফথটা গতকাল প্রফেসর বসাক, তাই তো? হ্যাঁ স্যার। খুনি একের পর এক লোককে বিচার করে মৃত্যুদণ্ড দিচ্ছে। শুধু সাইকো নয়, অসাধারণ বুদ্ধিমান এবং ধুরন্ধর এক খুনির মুখোমুখি হয়েছি। হাইলি কোয়ালিফাইডও হতে পারে। মুশকিল হলো স্পটগুলোর সঙ্গে অ্যাজ কোনো সম্পর্কও নেই, ফলে কোনো একটা পার্টিকুলার জায়গা ধরে এগোতে পারছি না। জায়গাগুলো আরেকবার বলো তো। দমদম, বাইপাস, নিউ টাউন, শিলিগুড়ি, কলেজ স্ট্রিট। তবে একটা ব্যাপার নিশ্চিত, 6 সংখ্যাটা। 6টা খুন করার প্ল্যান করেছে। একটা করে খুন হচ্ছে আর বাঁ দিকের সংখ্যাটা ক্রমাগত বাড়ছে। যদি 6 নম্বর খুনটা হয় তাহলে 6/6 লেখা কার্ড পাওয়া যাবে। আর হ্যাঁ, ভিকটিমরা সবাই কোনো না কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত, কিন্তু কোনো শাস্তি পায়নি। তার মানে লোকটা বেপরোয়া এবং রিভেঞ্জিং অ্যাটিটিউড। খুনের আগে ভিকটিমদের খুব ভালো করে শ্যাডো করেছে। প্রত্যেকটা মুভমেন্টের ইনফরমেশন মেটাকুলাসলি কালেক্ট করেছে। না হলে কে কোথায় কবে ড্রিঙ্ক করতে যায়, স্বপনবাবুর মিসেস কবে থাকেন না, সেই সব এত ডিটেলে জানা সম্ভব নয়। এনিওয়ে, তোমার অবজারভেশনগুলো বলো। প্রশ্নটার জন্য সাত্তকী তৈরি ছিল। ফাইল থেকে একটা কাগজ নিয়ে পড়তে শুরু করল সে। 1. পরিকল্পনা থেকে হত্যা পুরোটাই একজনের কাজ। দ্বিতীয় কোনো ব্যক্তির উপস্থিতির এভিডেন্স এখন অবধি পাওয়া যায়নি। 2. প্রত্যেকটা খুনই চপার জাতীয় কোনো ভারী শার্প ওয়েপন দিয়ে করা হয়েছে। ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড ফোর্থ ভিকটিমের শরীরের অন্য অংশগুলো জীবন্ত অবস্থায় কাটা হয়েছে, আর মাথাটা পেঁচিয়ে। 3. খুনি পুরুষ এবং শক্তিশালী, নইলে একা 3-3টে লোককে এইভাবে খুন করা সম্ভব নয়। 4. বডি যেখানে পাওয়া গেছে খুনগুলো সেখানেই হয়েছে। 5. ভিকটিমদের মধ্যে 4 জন পুরুষ এবং 1 জন মহিলা, কিন্তু অ্যাপারেন্টলি কোনো সেক্সুয়াল অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে না। 6. ফার্স্ট ভিকটিমের পেনিস, সেকেন্ডের আঙুল আর ফোর্থের চোখ, এই 3টের কোনো ইনার মিনিং আছে। বাকি খুনের ক্ষেত্রে এরকম কিছু ঘটেনি। 7.
কোনো ক্ষেত্রেই টাকা পয়সা, ঘড়ি, মোবাইল বা অন্যান্য দামি জিনিসের কিছুই খোয়া যায়নি। অতএব খুনের মোটিভ অন্য কিছু। 8, এখনো পর্যন্ত সমাজের ওপরতলার এমন কিছু মানুষকে টার্গেট করা হয়েছে যারা কোনো না কোনো অপরাধ করেও টাকা আর ক্ষমতার জোরে শাস্তি এড়িয়ে গেছে। ভিকটিমদের কাটা মাথার কপালে স্টেপলার গান ও কিছু ক্ষেত্রে পেরেক দিয়ে আটকানো কাগজের কাটিং থেকে সো কল্ড অপরাধের কথা জানা গেছে। সো কল্ড নয় হে, হোয়াইট কলার ক্রিমিনাল। বঙ্কিমচন্দ্রের আমল থেকে আজ অবধি আইন বড়লোকের তামাশার ব্যাপার। আর এখন তো যাগে, বাদ দাও। নেক্সট। 9, কার্ডের লেখাগুলো সেম ফন্টে প্রিন্ট করা। লাস্ট অ্যান্ড দি মোস্ট ভাইটাল পয়েন্ট, 6 সংখ্যাটা। খুন বাড়ার সাথে সাথে বাঁ দিকের সংখ্যাটা সিরিয়ালি বেড়েছে। খুনি জানিয়ে দিচ্ছে 6টা খুন করবে, কিন্তু 6টাই কেন তার উত্তর পাওয়া যাচ্ছে না। খুনগুলোকে স্টাডি করেও কোনো মোটিভ বোঝা যাচ্ছে না। না স্যার, ব্যক্তিগত প্রতিশোধও যদি হয় তাহলেও এতগুলো লোকের সঙ্গে। তাহলে খুনের মোটিভটা কি? যদি ধরে নেওয়া হয় যে সমাজের ওপরতলার কিছু মানুষ যারা অপরাধ করেও টাকার ক্ষমতার জোরে আইনের ফাঁক গলে বেরিয়ে গেছে তাদেরকেই বেছে বেছে খুন করছে, তাহলে 6 সংখ্যাটার মানেটা কি হতে পারে? কেন 6টা খুন করেই থেমে যাবে? সাত্তকী চুপ করে রইল। এই জায়গাটাতেই তো সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিকই ধরেছ, 6 সংখ্যাটাই খুব ভাইটাল। এখানেই সমস্ত কিছু জট বাকি আছে। কোন লজিকে বাদিকের সংখ্যাগুলো সিরিয়ালি বাড়ছে সেটা একমাত্র খুনিই জানে। আপনি কি ভাবছেন? পুরো ঘটনাটা খুনির অ্যাঙ্গেল থেকে দেখতে চাইছি। তাতে খুনিকে আইডেন্টিফাই করা। সমস্যাটা কোথায় জানো? যতদূর বোঝা যাচ্ছে লোকটা পেশাদার অপরাধী নয়, তাই ইনফরমাররা কিছুই জানাতে পারবে না। টহলদার পুলিশ বা রাস্তার চেকপোস্ট আইডেন্টিফাই করতে পারবে না, কারণ কেউ তাকে চেনে না। ডিটেকটিভ ডিপার্টমেন্ট পার্সিউ করতে পারছে না, কারণ তারা জানে না কাকে পার্সিউ করতে হবে। অ্যারেস্ট করা যাচ্ছে না, কারণ নাম ঠিকানা ছাড়া অ্যারেস্ট করা যায় না। তাই লোকটাকে আইডেন্টিফাই করাটা প্রায় অসম্ভব। তাহলে কিভাবে এগোবো? আপাতত মোটিভ নয়, নেক্সট ভিকটিম কে হতে পারে সেটা বার করাটাই সবচেয়ে জরুরি। সেই জন্যই খুনির অ্যাঙ্গেল, তার সাথে প্রফেসর বসাকের ব্যাকগ্রাউন্ডটাও যতটা সম্ভব ইন ডিটেল কালেক্ট করো। মনে হয় এখানেই কোনো ভাইটাল ক্লু রয়েছে। তাহলে প্রফেসরের ব্যাকগ্রাউন্ড, রাকেশের গাড়ির ব্যাপারে ইনফরমেশন আর শিলিগুড়ির নেটওয়ার্ক চেক, এগুলোই তো? হ্যাঁ, কাজ শুরু করে দাও, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। দিন 10 পরে রিপোর্টগুলো নিয়ে চক্রবর্তী সাহেবের সঙ্গে আলোচনায় বসল সাত্তকী। আসানসোলের বিনোদ শর্মা। কল লিস্টের ম্যাক্সিমাম কথাবার্তা কোন কলিয়ারি থেকে কতটা কয়লা পাচার করা হবে, সেই বেআইনি কয়লা বোঝাই ট্রাকের ব্যবস্থা, লোকাল পুলিশের সাথে দর কষাকষি, এইসব। প্রীতি শর্মার কেসের ব্যাপারে? টাকা দিয়ে পুলিশকে ম্যানেজ করেছিল। প্রীতির দাদাকেও কিছু দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিল, কিন্তু দাদাটি আসানসোলের পাট চুকিয়ে দিল্লি চলে যাওয়ায়। বাদ দাও, আর কিছু পাওয়া যাবে না। নেক্সট। স্বপনবাবুর সম্পর্কে নতুন কিছু জানা যায়নি। এবারে রাকেশ লাখোটিয়া। সেম স্পেসিফিকেশনের মোট 20টা গাড়িকে আইডেন্টিফাই করা গেছে। তার মধ্যে বিকে সর্বাধিকারী ছাড়া বাকি সবার রেকর্ড পারফেক্ট। সর্বাধিকারী মশাই? টেবিলে একটা কলকাতার ম্যাপ রেখে তার উপরে দাগ দিল সাত্তকী। সিসিটিভি ফুটেজ অনুযায়ী ওনার গাড়ি এই ক্রসিংগুলো দিয়ে রাত্রে 1টা, 1:30, 2টো এবং 2:30 নাগাদ পাস করেছে। এবং সেটা ভুল, তাই তো? হ্যাঁ স্যার, খুনটা যেদিন হয়েছিল তার 3 দিন আগে গাড়িটা রিপেয়ার করতে দেওয়া হয়েছিল। খুনের দিনও সেখানেই ছিল। গ্যারেজের রেকর্ড থেকে ব্যাপারটা কনফার্ম করা হয়েছে। তার মানে খুনি রাকেশের গাড়ির কোম্পানি, মডেল, কালারই শুধু মার্ক করেনি, ঠিক সিমিলার কোম্পানি, মডেল, কালারের অন্য একটা গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার জোগাড় করে ভুয়ো নাম্বার প্লেট বানিয়ে। ব্রিলিয়ান্ট! এ তো নোবেল প্রাইজ পাওয়ার মতন ব্রেন। তার মানে 2বার নাম্বার প্লেট চেঞ্জ করে। সাত্তকী হতভম্বের মতন মাথায় হাত দিয়ে ব্যাক ব্রাশ করা চুলটা কপাল থেকে পিছনে নিয়ে দাঁড়িয়ে রইল। তাই তো দাঁড়াচ্ছে মিস্টার সাত্তকী মজুমদার, একবার প্রথমে আর একবার শেষে। একটা
একটা নাম্বার প্লেট বানানোর জন্য এত পরিশ্রম? এমনি এমনি করেনি। এত পরিশ্রমের উদ্দেশ্য পুলিশকে মিসগাইড করা, আর সেটা যে পারফেক্টলি করেছে তা তো হাড়ে হাড়েই টের পাচ্ছি। ভাবো তো, শুধু গাড়ির নাম্বার দিয়েই আমাদেরকে বোকা বানিয়েছে। কিংকর্তব্য বিমূঢ়ের মতন দাঁড়িয়ে থাকা সাত্তকীর দিকে তাকিয়ে হাসলেন অর্ধেন্দু চক্রবর্তী। ডিমোরালাইজড হলে চলবে না। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। সাত্তকী আবার রিপোর্টের ফাইলটা থেকে পড়া শুরু করল। রাকেশ লাখোটিয়া সম্পর্কে আর কিছু জানা যায়নি। এবারে বনিতা জয়সওয়াল। বেশ, বলে যাও। শিলিগুড়ি নেটওয়ার্ক ট্র্যাক করে বনিতা জয়সওয়ালের অন্য একটা নাম্বার পাওয়া গেছে। এটার ব্যাপারে ওনার বাড়ির কেউই কিছু জানে না। শিলিগুড়িতে আসার কয়েকদিন আগে থেকে এই ফোনটা থেকে একটা আননোন নাম্বারে বেশ কিছু টেক্সট মেসেজ গেছে এবং এসেছে। আপনি যা বলেছিলেন টেক্সটগুলো সেই ব্যাপারেই। যে দোকান থেকে সিমটা বিক্রি করা হয়েছে সেখানে প্রপার ডকুমেন্ট নেই। দোকানদার কনফেস করেছে মোটা টাকা পেয়ে সিমটা বিক্রি করেছে। আর খুঁজে লাভ নেই, দুটো মোবাইলই নষ্ট করে দিয়েছে। আচ্ছা, প্রত্যেকটা ভিকটিমের মোবাইল কল লিস্ট কালেক্ট করেছো? হ্যাঁ স্যার, সেগুলো ক্রস ভেরিফাইও করা হয়েছে, কিন্তু এই খুনগুলোর ব্যাপারে কিছুই তেমন জানা যায়নি। সেটাই স্বাভাবিক, ভিকটিমরা তো জানতো না যে হঠাৎ খুন হয়ে যাবে। এখন প্রফেসর বসাকের সমস্ত ইনফরমেশন কালেক্ট করাটাই সবচেয়ে জরুরি। এখানেই খুনি সামান্য হলেও একটা রাস্তা দেখিয়েছে। তাহলে থরলি ওনার ব্যাকগ্রাউন্ডটা চেক করব, তাই তো? আপাতত সেটাই একমাত্র রাস্তা সাত্তকী। খুঁটিয়ে দেখতে হবে ভদ্রলোক এই ধরনের কোনো সোকল্ড অপরাধ করেছিলেন কিনা। সেখান থেকেই খুনির পরিচয় পাওয়া যেতে পারে। কত বেশি অফিসার প্রোভাইড করা যায় সেটা দেখছি, তার সাথে পুলিশের ইনফরমারদেরও কাজে লাগাও। রিপোর্টগুলি থেকে বোঝা যাচ্ছে দুটো খুনের মধ্যে অ্যাভারেজ ডিফারেন্স মোটামুটি 2 থেকে 2.5 মাস। মনে হয় নেক্সট ভিকটিমের ক্ষেত্রেও এটাই টাইম গ্যাপ। সুতরাং আমাদের হাতে সময় 2 থেকে 2.5 মাস। এর মধ্যেই কাজটা করতে হবে। বাই হুক অর বাই ক্রুক এর মধ্যেই লোকটাকে ধরতে হবে। অল রাইট স্যার। সাত্তকী সহ 10 জন অফিসার প্রফেসর বসাকের অতীত ইতিহাস চিরে ফালা ফালা করেও কোনো অপরাধের সন্ধান পেল না। ভদ্রলোক দর্শনের অধ্যাপক, ছোটবেলা থেকেই ভালো ছাত্র, মাধ্যমিক থেকে এমফিল, টানা ফার্স্ট ক্লাস, প্রেসিডেন্সি কলেজে প্রফেসর হয়ে কর্মজীবন শুরু, তার মধ্যেই ডক্টরেট করেন। বিভিন্ন দেশি বিদেশি পত্রিকায় একাধিক গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখেছেন। শুধু তাই নয়, রিসার্চ গাইড হওয়ায় ওনার আন্ডারে অনেকে ডক্টরেট করেছেন। প্রত্যেকের বক্তব্যই মোটামুটি এক। এই রকম পণ্ডিত, ছাত্রবৎসল, ভদ্র অধ্যাপককে গাইড হিসেবে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ছাত্রছাত্রী ছাড়া অন্যরাও এক বাক্যে জানিয়েছে ভদ্রলোক পণ্ডিত, সজ্জন, নিরহংকারী, সদালাপী, সহাস্য একজন মানুষ। অনেক সন্ধান করেও প্রফেসর বসাক ক্ষতি করেছেন এমন কারুর খোঁজ পাওয়া গেল না। এক কথায় মানুষটা ছিলেন অজাত শত্রু। তাহলে কোন অপরাধের জন্য প্রফেসর শাস্তিটা পেল? নিজের চেম্বারে অস্থিরভাবে পায়চারি করছিল সাত্তকী। যে আশা নিয়ে প্রফেসর বসাকের অতীত ইতিহাস তন্ন তন্ন করে খুঁজছিল সে, রিপোর্টগুলো তাতে ঠান্ডা জল ঢেলে দিয়েছে। এখানেই হয়তো খুনির পরিচয় রয়েছে, কিন্তু সেটা পাওয়ার সমস্ত রাস্তা বন্ধ। কেসটা বোধহয় কলকাতা পুলিশের খাতায় আনসলভড মিস্ট্রি হিসেবেই থেকে যাবে। পায়চারি থামিয়ে মোবাইলটা তুলে নিল সাত্তকী। শৈবাল, সাত্তকী বলছি রে। আরে বাস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাত্তকী। ফাজলামি রাখ, তুই তো প্রেসিডেন্সি স্টুডেন্ট। প্রফেসর বসাককে চিনিস? কয়েকদিন আগে রিপারের হাতে পৌঁছ হয়ে যাওয়া লোকটা তো? চিনি বই কি। সন্ধেবেলা কলকাতা ক্যাফেতে আয়। শৈবাল নাম করা সাংবাদিক। উচ্চ মাধ্যমিক পর্যন্ত দুজনে একই স্কুলে পড়েছে। তারপর সাত্তকী সেন্ট জেভিয়ার্স আর শৈবাল প্রেসিডেন্সি। তবে যোগাযোগ আছে। পেশার খাতিরে দুজনেরই একে অপরকে প্রয়োজন হয়। ভদ্রলোক সম্বন্ধে কি জানিস? স্যান্ডউইচ আর কফির অর্ডার দিয়ে সাত্তকী প্রশ্ন করল। লাইটারটা এগিয়ে দিল শৈবাল। মোটামুটি যা জেনেছিস, তবে একটা ব্যাপার জানার কথা নয়।
সিগারেটটা ধরাতে গিয়ে থেমে গেল সাত্তকী। এক সিনিয়রের কাছে শোনা, সত্যি মিথ্যে জানি না। কাম টু দি পয়েন্ট। প্রফেসর সাহেব একটা ব্রিলিয়ান্ট ছাত্রের 12টা বাজিয়েছিলেন। কিরকম? ওনার আন্ডারে রিসার্চ করছিল কোনো একটা ইস্যু নিয়ে, ঝামেলা, তারপর তর্কাতর্কি, চিৎকার চেঁচামেচি, শেষমেশ প্রফেসরের একটা থিওরিকে ভুল বলে বসে। সত্যি ভুল ছিল? সেরকমই তো শুনেছিলাম। তারপর যা হয়, প্রফেসরের ইগোতে লাগে, ব্যাস। রিসার্চ গাইড হওয়ায় কাঠি করতে অসুবিধা হয়নি। কেউ জানলো না কেন? দেখ, এমনিতে ছেলেটাকে কেউ বিশেষ পছন্দ করতো না। জেদি, একরোখা, স্পষ্টবক্তা, মুখের ওপর স্পেডকে স্পেড বলতো। আর তার উপর সেখানে যারা ছিল তারাও প্রফেসরের থিওরিকে ভুল বলাটা মেনে নিতে পারেনি। তবে সবাই জানে ঘটনাটার পর প্রফেসর ছেলেটির রিসার্চ গাইড ছিলেন না, আর তাদের মতে প্রফেসর ঠিক কাজ করেছিলেন। তাহলে তোর সেই সিনিয়র জানলো কি করে? ওনার এক আত্মীয় ইউনিভার্সিটির অফিসে কাজ করতেন, তাই বিহাইন্ড দ্য সিন কলকাঠি নাড়াটা জানতে পেরেছিলেন। ছেলেটার নাম ঠিকানা বলতো? রজতাভ সেনগুপ্ত। যদ্দূর মনে পড়ছে বনগা লাইনের ওইদিকে কোথায় যেন একটা থাকতো। আরে এখনকার খবর জানি না। আর তোর সেই সিনিয়র? শুনে লাভ নেই, আমেরিকায় সেটেল, ইন্টারপোলের ব্যাপার। সাত্তকী আর শৈবাল যখন রজতাভ সেনগুপ্তকে নিয়ে আলোচনা করছিল, ঠিক তখনই কয়েক কিলোমিটার দূরে কলকাতার একটা বার কাম রেস্টুরেন্টের অন্ধকার কোণে একটা টেবিলে দুজন মানুষ মুখোমুখি নিঃশব্দে পান করছে। আলো আঁধারির আবছায়ায় শুধু বোঝা যাচ্ছে একজন দাড়ি গোঁফওয়ালা প্রৌঢ় আর অন্যজন শক্ত সমর্থ অল্প বয়স্ক যুবক। রং বেরঙের লেজার আলোর মাঝখানে স্বল্প বসনা লাস্যময়ীরা নানান রকম শারীরিক ভঙ্গিতে নেচে চলেছে। বিকট চিৎকার, সিটি, হাততালির সাথে শয়ে শয়ে নোট উড়িয়ে বাহবা জানাচ্ছে কলকাতার নব্য বাবুরা। আর পারছি না স্যার, রাত্রে ঘুমাতে পারি না, বিকট গোহানিগুলো কানে বাজে। ট্র্যাঙ্কুলাইজারটা ঠিক মতো খাচ্ছিস তো? কিন্তু তাতেও কাজ হচ্ছে না। আর একটু, লাস্ট কাজটা তো করতেই হবে রে। ঠিক আছে, কিন্তু তার আগে একবার গয়ায় যাব। মা, বাবা, বোন। বেশ তো, ঘুরে আয়, দেখিস কাজ করলে অনেকটা শান্তি পাবি। কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল ছেলেটির গাল বেয়ে। বয়স্ক মানুষটি পরম মমতায় হাত ধরে রইলেন। তাহলে মাস দুয়েক বাদে আসবো? এখানেই আসিস। ততদিনে যতটা পারি ইনফরমেশন কালেক্ট করে রাখি। আচ্ছা স্যার। আজ তাহলে উঠছি, তুই একটু পরে উঠিস। গুড নাইট। শৈবালের কাছ থেকে খবরটা পাওয়া মাত্রই সাত্তকী কাজে লেগে গেল। পুলিশ আর ইনফরমাররা রজতাভ সেনগুপ্ত সন্ধানে বনগা থেকে কলকাতা অবধি ছড়িয়ে পড়ল। এবারে কাজ হলো। 24 ঘন্টার মধ্যে সমস্ত রিপোর্ট তৈরি করে চক্রবর্তী সাহেবের সঙ্গে আলোচনায় বসল সাত্তকী। ব্রিফিট। রজতাভ সেনগুপ্ত, ব্যাচেলর, বয়স 31, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। প্রফেসর বসাকের সাথে ঝামেলার পর যাদবপুর থেকে ডক্টরেট করেন। বাবা মা মারা যাওয়ার পর বনগা থেকে চলে এসেছেন। এখন বালিগঞ্জে একটা অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে থাকেন। ইন্ডিয়ান ফিলোসফির ওপর অনেকগুলো বই লিখেছেন। বিভিন্ন ইউনিভার্সিটির গেস্ট লেকচারার। এছাড়াও সেমিনার অ্যাটেন্ড করতে বা কলেজ ইউনিভার্সিটিতে লেকচার দেওয়ার জন্য বছরে বেশ কয়েকবার ফরেনে যেতে হয়। এখন কোথায় আছে? সপ্তাহখানেক আগে দিল্লি গেছে কয়েকটা সেমিনার অ্যাটেন্ড করতে। সেমিনার অ্যাটেন্ড না নেক্সট টার্গেটকে শ্যাডো করছে? এনিওয়ে, লোকটার ফ্ল্যাটে ট্রেসপাস করতে হবে। পরের দিন বালিগঞ্জ থানার মেজবাবু সাদা পোশাকে এসে অ্যাপার্টমেন্টের সিকিউরিটিকে মিষ্টি করে জানিয়ে দিল অমুক দিন অমুক সময় কয়েকজন ভদ্রলোক বিশেষ কাজের জন্য আসবেন। সেই সময়টুকু সিসি ক্যামেরাটা অফ করে রাখতে হবে।
কাজটা করলে বকশিস পাবে, নইলে পুরনো চুরির কেসটা। সিকিউরিটির একটাই পৈতৃক মাথা, অতএব সেটাই সজোরে নেড়ে বলে উঠল, জি সাব। কাঁটায় কাঁটায় 1:30টার সময় স্করপিওটা গেটের সামনে দাঁড়ালো। আশেপাশে সাদা পোশাকে বেশ কিছু আইবির লোককে রাখা হয়েছে। সাত্তকী ছাড়া 2জন ফরেন্সিক এক্সপার্টকে সঙ্গে নিয়েছেন চক্রবর্তী সাহেব। তার সাথে কলকাতার নামকরা একজন তালাতোর। দুপুরবেলা অ্যাপার্টমেন্টের বেশিরভাগ বাসিন্দারাই হয় কাজে বেরিয়ে গেছে, নয় নিজেদের ফ্ল্যাটে। সবার অলক্ষ্যেই 5 জন আগন্তুক 7 তলায় রজতাভ সেনগুপ্তর ফ্ল্যাটে পৌঁছে গেল। দরজায় লাগানো নেম প্লেটে সাদামাটাভাবে লেখা আর সেনগুপ্ত। প্রফেসর, ডক্টর কিছুই লেখা নেই। তালাতোর চাবির গোছাটা বার করল। বেশি কসরত করতে হলো না, দ্বিতীয় চাবিতেই লকটা খুলে গেল। 5 জন নিঃশব্দে ঘরের মধ্যে ঢুকে পড়ল। তালাতোর দরজাটা বন্ধ করে দাঁড়িয়ে রইল। হাতে বেশি সময় নেই, কুইক। দিকে চলো। ভালো করে দেখতে হবে। ভালো করে সার্চ করো। গ্লাভস পরে সবাই কাজে লেগে গেল। আমার সাথে আসো, কুইক। পরিপাটিভাবে সাজানো 3টে ঘর আর কিচেন কাম ডাইনিং। প্রথমে 2টো ঘরের মধ্যে একটা বেডরুম, অন্যটা ড্রয়িং। বেডরুমে আসবাবপত্র বলতে একটা ইংলিশ খাট, ড্রেসিং টেবিল, কয়েকটা চেয়ার, একটা ছোট বুককেস আর 2টো ওয়াল র্যাক। একটাতে বাঁকুড়ার ঘোড়া, টেরাকোটার মূর্তি, হাতির দাঁতের তৈরি ময়ূরপঙ্খী, ঘর সাজাবার মতন কিছু শৌখিন জিনিস। অন্যটাতে একটা মিউজিক সিস্টেম। বেশিরভাগ সিডিগুলোই রবীন্দ্রসঙ্গীতের। পছন্দের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। পুলিশের ফটোগ্রাফার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা শুরু করল। ঘরটাকে খুঁটিয়ে লক্ষ্য করছিল সাত্তকী। বুককেসে সৈয়দ মুজতবা আলী, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী আর শঙ্করের লেখা কয়েকটা বই। সাত্তকীর চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠল। সারাদিন পর রজতাভ এই ঘরটাতে বিশ্রাম নিতে এসেছেন। মিউজিক সিস্টেমে প্রিয় শিল্পীর গান চালিয়ে খাটে আধশোয়া হয়ে গল্পের বই পড়ছেন। ড্রেসিং টেবিলের উপর পাউডার, চিরুনি, বডি স্প্রে, এই সব টুকিটাকি জিনিস। প্রত্যেকটাই ব্র্যান্ডেড এবং দামি। বোঝাই যাচ্ছে ভদ্রলোক বেশ শৌখিন। ড্রয়িং রুমে কয়েকটা সিঙ্গেল সোফা, মাঝখানে একটা টপ গ্লাস সেন্টার টেবিল, একদিকের দেওয়ালে বইয়ে ঠাসা 2টো বুককেস, অন্যদিকে একটা লোহার আলমারি। তালাতোর আলমারিটা খুলে ফেলল। পরিপাটি করে গোছানো জামা, প্যান্ট, ব্লেজার, পাঞ্জাবি। লকারে বেশ কিছু ফাইল, বাড়ির দলিল, ব্যাংকের কাগজপত্র, ইনকাম ট্যাক্স, এই সব। তৃতীয় ঘরটা ভদ্রলোকের স্টাডি রুম। বইয়ে ঠাসা গোটা 6 বুককেস, বেশিরভাগই দর্শন সংক্রান্ত। একটা বুককেসে শুধুই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনেকগুলো বই। কয়েকটা বই বার করে সাত্তকী দেখল দর্শনের ওপর লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন প্রবন্ধ। প্রত্যেকটা বইয়ের প্রায় সমস্ত পাতাই বিভিন্ন রঙের কালি দিয়ে আন্ডারলাইন করা, তার সাথে অজস্র মার্জিন নোট। ভদ্রলোকের জীবনটাই দর্শন শাস্ত্র কেন্দ্রিক, এর বাইরে কোনো কিছুরই খুব একটা অস্তিত্ব নেই। বইগুলোকে জায়গা মতো রেখে দিল সে। একদিকে মাঝারি সাইজের একটা টেবিল, সেখানেও দর্শন সংক্রান্ত বেশ কিছু বই। টেবিলের পিছনে রিভলভিং আর্ম চেয়ার। ডান দিকে আরেকটা ছোট টেবিলের ওপর কম্পিউটার, স্ক্যানার, প্রিন্টার। কিছুক্ষণের মধ্যেই রজতাভ সেনগুপ্তর ছবিসহ সমস্ত ডকুমেন্ট এক্সপার্টদের পেন ড্রাইভে সেভ হয়ে গেল। অন্য 2টো ঘর থেকেও যাবতীয় তথ্য নেওয়া হয়েছে। ফরেন্সিক এক্সপার্টরা কম্পিউটার থেকে ডেটা রিট্রিভ করছিল। সাত্তকী টেবিলের বইগুলো উল্টে পাল্টে দেখল। ডক্টর কার্ল ফাইনম্যানের লেখা ভাইসেজ অ্যাকর্ডিং টু দ্য হিন্দু ফিলোসফি বইটার ভেতর বাংলা ফন্টে টাইপ করা একটা কাগজ। মনে মনে পড়তে শুরু করল সাত্তকী। ব্রহ্ম নির্গুণ ও নিরাকার, কিন্তু মায়া দ্বারা প্রভাবিত হয়ে এই বিশ্বজগৎ সৃষ্টি করে এক থেকে বহু হয়েছেন। অর্থাৎ প্রতিটি মানুষই ব্রহ্মের অংশ,
এই বিশ্ব জগৎ মায়া শক্তির অধীন, তাই মায়া সৃষ্ট রিপুর বন্ধনে আবদ্ধ মানুষ নিজের স্বরূপ বুঝতে পারে না। এই প্রসঙ্গে একটি প্রাচীন বাংলা কবিতার দুটো লাইন উল্লেখ করা যেতে পারে। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, কঠিন সংযম ও সাধনার দ্বারা মায়ার বন্ধন ছেদ করতে পারলে মানুষ নিজেকে চিনতে পারে। তখন অহম ব্রহ্মাস্মি অর্থাৎ আমি ব্রহ্ম এই জ্ঞান লাভ হয়। এত মন দিয়ে কি পড়ছো সাত্তকী? জটিল ফিলোসফিক্যাল থিওরি স্যার। এই দেখুন, পড়েই মাথা ঝিমঝিম করছে। ফরেন্সিক এক্সপার্টদের কম্পিউটার শাটডাউন করতে দেখে সাত্তকী প্রশ্ন করল, কম্পিউটার থেকে কি কি ডেটা রিট্রিভ হলো? পুরোটাই। অ্যাজ সাচ সেরকম কোনো সিকিউরিটি নেই। ভেরি গুড। এবারে ডেটাগুলো অ্যানালিসিস করলেই কোনো ডিরেকশন পাওয়া যেতে পারে। স্যার, চক্রবর্তী সাহেবের দিকে তাকিয়ে সাত্তকী অবাক হয়ে গেল। এক দৃষ্টিতে কাগজগুলোর দিকে তাকিয়ে আছেন, উত্তেজনায় চোখ দুটো জ্বলছে। কিছু বুঝলে সাত্তকী? হিন্দু ফিলোসফির ওপর একটা লেখা, আর তো কিছু বুঝলাম না। ডোন্ট ইউ রিয়েলাইজ ষড়রিপু ভাইসেস অ্যাজ পার দ্য হিন্দু ফিলোসফি? আপনারা এতক্ষণ শুনলেন অভিষেক দত্তর লেখা 6x6 গল্পের প্রথম পর্ব। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অভিজিৎ। মুখ্য চরিত্রে সুলিপ্ত, অনিকেত এবং সৌমেন। অন্যান্য চরিত্রে বর্ণালী এবং টিম অহর্নিশি। 6x6 গল্পের পরবর্তী পর্বের জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন অহর্নিশি।